দেওর আর যা মিলে কিভাবে বৌদিকে খুন করার চেষ্টা করলো দেখুন। আমরা টিভি বা খবরের কাগজে আকসারই এরকম ঘটনা দেখতে পাওয়া যায় যে বাড়ির লোক খুন হয়েছে, নেপথ্যে নিজেদের বাড়ির লোকই আছে, সেট করে সেরকমভাবে প্ল্যান করে খুন করে। আর সেই রকমই দেখানো হলো এই পর্বটিতে। দেখুন, যে কোনো ঘটনাই ঘটে তার প্রেক্ষিতেই কোনো সিরিয়াল, কোনো সিনেমা সব কিছুই শুরু হয়। আজকের পর্বটিতে দেখুন, এইদিকে মাকে বলে ফিরতো আর ভুতুল যে আমরা একটু ফরাকের সাথে দেখা করে আসি, সে তো ঘরে একাই শুয়ে আছে। এই অবস্থায় তারা যখন উপরে যেতে যায় তখনই নিচে নেমে আসে পলাশ আর প্রতীক্ষা। তারা এসে মাকে বলে যে দেখুন, আমার আজকে মায়ের খুব শরীর খারাপ, মা ফোন করেছিল, এখন মায়ের বাড়িতে রান্না করার মতনও কেউ নেই, বাবা খুব চিন্তায় আছে, তাই আমরা দুজনে যাচ্ছি, আমাদেরকে আজকে বেরোতেই হবে। এদিকে ফুতুল বলে ও বাবা, বাড়িতে ননদ এসেছে, দেখো বাড়ির বউ হয়ে কেমন হেলে দুলে চললো, ননদ যে এতদিন পরে এসেছে, কোনো চিন্তা ভাবনাই নেই। পলাশ বলে ফিরতোদা আমরা বেরোলাম, তোমরা কি এখন থাকছো? তখনই ফিরতোদাদা বলে যে হ্যাঁ, আমার এরকম কিছু প্ল্যান ছিল না, তবে তোমার বোন এখন থাকতে চাইছে। এইদিকে তার মাও যখন এই কথা বলে তখন বলে মেয়ে ছেলেদের বিয়ে হয়ে গেলে শ্বশুর ঘরই আসল, কেন বাপের ঘরে শুধু শুধু থাকতে যাবি কেন? ভাইয়ের এরকম কথা শুনে ফুতুল তো আর চুপ করে থাকতে পারে না। সে বলে কেন রে, তোর কী রে, আমি থাকি নাই থাকি তোকে তো আর কিছু বলছি না, আর তোরা যাচ্ছিস যেটা যা না, আমার এখন এখানে দুদিন থাকতে মন গেছে, আমি থাকবো, আর আমার বরও থাকবে। এইদিকে প্রতীক্ষার সাথেও তখন একটা দুটো কথা হয়ে যায় ফিরতো। তারা তাদের বিয়ের আগের প্রসঙ্গ তুলে কথা বলতে শুরু করলে প্রতীক্ষা বলে এখন তো এইসব কথা কোনো মানেই হয় না। ফিরতেও বলে হ্যাঁ, তোমারও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, যা ঘটে গেছে ঘটে গেছে, এখন তুমি তোমার মতো সুখে সংসার করো, আমিও আমার মতো সুখে সংসার করি, আর তুমি এই ব্যাপারে আমাদের ব্যাপারে অন্তত কোনো বাধা দিও না বা ফুতুলকে কোনো রকম ডিস্টার্ব করো না। পলাশ আর প্রতীক্ষা ফিরতোকে দেখে এমন হাবভাব করে যেন মনে হয় তারা আগে থেকে কত ভালো হয়ে গেছে। সংশোধনাগার থেকে ফিরে এসে বা পলাশ তার বউকে পেয়ে তারা দুজনেই যেন আলাদা মানুষ হয়ে গেছে, আলাদা সব কিছু হয়ে গেছে, কিন্তু তাদের মনে মনে যে এত বড় একটা চক কষতে থাকে সেটা কেউ জানে না। তখন আবার বলে ঠিক আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন আসছি, তোমরা তোমাদের মতো ব্যবস্থা করে নাও। এইবার এইদিকে ফরাক তখন বাইরে বেরিয়ে ওয়েট করতে থাকে কোন জায়গায় ফিমুলকে তারা ধরবে, সেই অপেক্ষায় করতে থাকে, এবং সেরকম একটা জায়গা বুঝে সেও দাঁড়ায় সেখানে, মনে মনে ভাবতে থাকে ফিমুল কখন আসবে। কে একটা তার কাছে অগ্নি পরীক্ষার দিন, কারণ অনেকবার ফিমুল তাকে তার জীবন দিয়ে বাঁচিয়েছে, এইবার ফিমুলকে কোনোভাবে বাঁচাতেই হবে। তাছাড়া পুলিশকে যে ফোন করেছিল, পুলিশ তো এখনও এসে পৌঁছায় না, তার কাছে থাকে শুধু একটা খেলনা রিভলভার, জানি না সে সেটাকে দিয়ে কী করবে। এইরকম যখনই চিন্তা করতে থাকে তখনই তারা দেখতে পায় পলাশকে আর প্রতীক্ষাকে। এইবার দূর থেকে কিছুটা অবঝা, কিছুটা অন্ধকারে বুঝতে পারে যে ওইটা পলাশ প্রতীক্ষাই হবে, কারণ ওই রকমভাবে তারা রিস্ক নিয়েই আসবে, কারণ তারা অন্যজনকে পাঠালে তাদেরকে টাকা দিতে হবে, কথা রিস্কের ব্যাপার আছে, সেই জন্যই তারা কাউকে পাঠাবে না, তারা নিজেরাই এই কাজটা করতে আসবে। এই রকম যখনই বলে তারা পজিশন দেখে, তখনই আবার দেখতে পায় ফিমুলও আসছে। ফরাগের কাছে পরিস্থিতিটা আরও কঠিন হয়ে দাঁড়ায়, সে শুধু ঈশ্বরকে ডাকতে থাকে ভগবান আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো, ফিমুলের এই বিপদে আমি যেন তাকে সাহায্য করতে পারি, তাকে কোনোভাবে বাঁচাতে পারি। এদিকে ফরাগ বলে আমার তো সামনে আসা চলবে না, কারণ আমাকে যদি চিনে ফেলে তাহলে ওরা এরকম খারাপ কুকর্ম করার আগে আর কোনোভাবেই আমাকে জানতে দেবে না, আর কখন কোন দিক থেকে কিভাবে যে আমাকে বা ফিমুলকে আক্রমণ করবে সেটা তো বলাই যায় না। এইদিকে প্রতীক্ষা তখন দূর থেকে বলতে থাকে পলাশকে, তুমি ভালোভাবে কাজ করো, আর আমি তোমার পিছনে আছি, কিন্তু আমার যদিও নার্ভাস লাগছে, কিন্তু তাও তোমাকে আমি উৎসাহ দেবো, কোনো বিপদ কোনো পরিস্থিতি হলে আমি এখানে দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে আমরা ঝোপ বুঝে পালিয়ে যাব। আর তার সঙ্গে করে বাইকটাকেও নিয়ে যায়। এইদিকে পলাশ বলে যে আজকে ওকে শেষ করতেই হবে, কারণ নইলে আমাদের জীবনে কোনো শান্তি নেই। প্রতীক্ষা বলে শেষ তো করতেই হবে, সে তো জানি, কারণ আমার চাকরি খেয়ে নিয়েছে, আমার বরের এরকম একটা অবস্থা করে ছেড়েছে, আমার একটা জেল খেটিয়ে আমাকে ছেড়েছে, আর নিজে ভেবেছে পটের বিবি সেজে বসে থাকবে, যত প্রতিশোধ আছে সব প্রতিশোধ আজকে তুলবো। কালকের খবরের কাগজে বেরোবে যে নগ্ন অবস্থায় ফিমুলকে কোনো একটা মাঠের ধারে পাওয়া গেছে, দেখবো তখন কেমন লাগে। এই রকম যখনই ভাবতে থাকে তখন পলাশ বলে আমি এগোচ্ছি। এই বলে পলাশ তখন এগিয়ে যায় এবং পিছন দিক থেকে মুখ বেঁধে গামছাটা অবস্থায় তাকে ফিমুলকে চেপে ধরে। ফিমুল চিৎকার করতে থাকে, আর সেই রকম অবস্থায় মুখটা চেপে আরও জোর করে চেপে ধরে যাতে ফিমুল কোনো আওয়াজ করতে না পারে। ফিমুল চেষ্টা করে অনেকভাবে বাঁচানোর, তারপর উল্টো দিক থেকে আসে ফরাগ এসে তার লাঠি দিয়ে আর বন্দুকটা দিয়ে যখনই তার সামনে তুলে ধরে তখনই পলাশ আর কিছু করতে পারে না, ভয়ের চোটে ফিমুলকে ছেড়ে দিয়ে চলে যায়। তখনই ফিমুল হতভম্ব হয়ে কাঁদতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে তুমি কে, তুমি কে? ফরাগ তখন গলাটাকে অন্যরকম করে বলে তোমার সামনে খুব বিপদ, তুমি এখন এখান থেকে চলে যাও। বারবার ফিমুল জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেয় না। এদিকে বলে পুলিশ গাড়িও সেই সময় চলে আসে, আর ওইদিকে ফরাগ আর প্রতীক্ষা দুজনে মিলে তখন মোটরসাইকেলে স্টার্ট দিয়ে হাওয়া হয়ে ফরাগও সেখান থেকে চলে যায়। এইদিকে পুলিশ এসে ফিমুলকে বলে আপনি এত রাতে কেন এরকম নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জানেন তো একটা বিপদ ঘটে গেলে কি হবে? তার
তারপরে ফিমুলকে বলে, আপনি কি কাকে সন্দেহ করেন? ফিমুল প্রথমে না বলতে চাইলেও দ্বিতীয়বারে বলে যে আমার দেওর পলাশকে সন্দেহ করছি। আমি কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পাইনি, আর যে বাঁচিয়ে আমাকে দিল তাকেও কিন্তু আমি দেখতে পাইনি। পুলিশেরা তাকে ধরে নিয়ে যায়, বলে আপনি চলুন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, আর সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতি একটু দেখার চেষ্টা করি। এই বলে ফিমুলকে ঘরকে নিয়ে আসে। আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।